হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুমন টু WBCS। আমি তোমাদের চিন্ময় স্যার। চলছে পলিটির যুগে গান এই সিরিজ, যেখানে পলিটির ইন্ডিয়ান পলিটি লক্ষ্মীকান্তের যে চ্যাপ্টারগুলো আছে তার উপর ভিত্তি করে প্রত্যেকটা চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট যে MCQ যেগুলো অলরেডি ডিফারেন্ট এক্সামে যেগুলো এসছে সেগুলো আমি তোমাদের সঙ্গে ডিসকাস করছি। তো অলরেডি আমার আর্টিকেল 51A অর্থাৎ ডিপি আমাদের ফান্ডামেন্টাল ডিউটি পর্যন্ত আমি তোমাদের করিয়ে দিয়েছি। রিমেনিং যেটা আছে সেটা আমি তোমাদের সঙ্গে করছি। ওকে, তো আজকের মূলত যে কোশ্চেনগুলো যেগুলো রেখেছি আমি সেগুলো অ্যামেন্ডমেন্ট এবং বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন দেখবে তোমাদের পার্ট 1-এর লাস্ট যে দুটো চ্যাপ্টার আছে লক্ষ্মীকান্তের, সেই দুটো থেকে আমি রেখেছি। তো এই ভিডিওতে মূলত অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর যেটা আছে আর্টিকেল 368-এ তার উপর যে যে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার এসছে সেগুলো দেখেছি, এবং বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের উপরে কয়েকটা কোশ্চেন আছে। ঠিক আছে, তো চলো শুরু করি আজকে প্রথম কোশ্চেন দিয়ে। কি আছে বলেছে, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া লেজ ডাউন দ্য প্রসিডিওর ফর অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। তো বলেছে যে আমাদের কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্টের প্রসিডিওরের কথা সংবিধানের কোন আর্টিকেলে লেখা আছে। খুবই সহজ একটা প্রশ্ন, তো আনসার কি হবে? আর্টিকেল 368। দেখো এখান থেকে আমাদের কয়েকটা জিনিস একটুখানি আমরা জেনে নিই, যেগুলো পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি বলেছে দেখো দেখো এই প্রসিডিওরটা আমরা বড় করেছি ফ্রম সাউথ আফ্রিকা থেকে। ঠিক আছে, এখানে দু রকম টাইপের প্রসিডিওরের কথা বলা হয়েছে। একটা হচ্ছে আর্টিকেল 368(1) আর একটা হচ্ছে আর্টিকেল 368(2). ওকে, 368(1) যেটা, এটা শুধুমাত্র পার্লামেন্ট মানে বোথ দ্য হাউসেস অফ দ্য পার্লামেন্ট, ঠিক আছে, সেপারেটলি 2/3 মেজরিটিতে এটা করতে পারে, 2/3 মেজরিটিতে এটা করতে পারে, 2/3 মেজরিটিতে করতে পারে, মানে লোকসভা এবং রাজ্যসভা সেপারেটলি। ওকে, আর এটা যেটা, এটা বলেছে যে আগের মতোই দুটো হাউস মানে লোকসভা এবং রাজ্যসভা সেপারেটলি 2/3, প্লাস এর সঙ্গে আরেকটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে হাফ অফ দ্য স্টেট, ওকে, তাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলি তাদের সম্মতি লাগবে, তবেই অ্যামেন্ডমেন্ট হবে, আদারওয়াইজ কিন্তু নয়। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। বলছে আ বিল ফর দ্য অ্যামেন্ডমেন্ট ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্যান বি প্রেজেন্টেড। তো বলছে কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট বিল কোন হাউসে প্রেজেন্ট করা যায়। খুবই পাতি একটা প্রশ্ন। তার আগে জানতে হবে কি কি টাইপের বিল আছে আমাদের সংবিধানে। ঠিক আছে, দেখা যাক তো। আচ্ছা, একটা তো হচ্ছে অর্ডিনারি বিল, একটা হচ্ছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল, একটা হচ্ছে ফাইন্যান্স বিল, আর একটা হচ্ছে মানি বিল। আচ্ছা দেখো এদের মধ্যে না এই তিনটে কনস্টিটিউশনে আছে, নেই কোনটা? অর্ডিনারি বিলের কথা। কেন নেই বলো তো? দেখো এই অর্ডিনারি বিলের যে ফিচারটা, এটা একটা আনরিটেন কনস্টিটিউশন যেই সমস্ত দেশে আছে সেই সমস্ত দেশের একটা ফিচার। ওকে, তো তোমরা জানো আমাদের দেশের সংবিধান কি পার্টলি রিজিড অ্যান্ড পার্টলি ফ্লেক্সিবল। তো এই ফ্লেক্সিবল পোর্শন যেটা, যেটা কিনা সিম্পল মেজরিটি যেটা অ্যামেন্ড করা যায়, সেটা অর্ডিনারি লেজিসলেশন দিয়ে আমরা করি। ঠিক আছে, তো সেটা কিন্তু আমাদের সংবিধানে কোথাও মেনশন করা নেই। মাথায় রেখো যে আমাদের দেশের সংবিধানে কিন্তু আনরিটেন কনস্টিটিউশনেরও কিছু ফিচার কিন্তু আছে। ওকে, আচ্ছা, অর্ডিনারি বিল কোন হাউসে উত্থাপন হতে পারে? এটা হতে পারে আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলও তাই, আইদার হাউস অফ দ্য পার্লামেন্টে উত্থাপন হতে পারে। ফাইন্যান্স বিল যেটা আছে এটা লোকসভাতে উত্থাপন হবে, এবং মানি বিল যেটা আছে সেটাও শুধুমাত্র কিন্তু লোকসভাতেই উত্থাপন হবে। ওকে, আচ্ছা, তো আমরা বুঝতে পারছি তাহলে এখানে অ্যাকর্ডিং টু কোশ্চেন আনসার কি হবে? আনসার হবে আইদার হাউস ইন দ্য পার্লামেন্ট, দ্যাট ইজ আইদার লোকসভা অর রাজ্যসভা ইজ দ্য রাইট আনসার। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং বিলস মাস্ট বি প্রেজেন্টেড বাই ইচ হাউস অফ দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট সেপারেটলি বাই স্পেশাল মেজরিটি। খুবই পাতি প্রশ্ন, আমরা অলরেডি দেখে নিয়েছি। তাহলে আনসার কি হবে? আনসার হবে বাবা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। অর্ডিনারি বিল বললাম আইদার হাউস হবে, আবার একবার বলে দিচ্ছি না। ফাইন্যান্স বিল লোকসভাতে হবে, মানি বিল হবে আর্টিকেল 110 মানে শুধুমাত্র এটাও তাই লোকসভাতেই হবে। দেখো বিল রিলেটেড আমার একটা ভিডিও আছে, সেখানে শুধু বিলগুলোকেই আমি ডিটেলসে আলোচনা করেছিলাম। তোমরা চাইলে ভিডিওটা দেখে নাও, যে কোনো পরীক্ষার জন্য কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। সামনে CGL আছে, WBCS এর প্রিলি আছে এবং মেন্স আছে। ঠিক আছে, তো সেখান থেকে কোশ্চেনগুলো সব কমন পেতে গেলে ভিডিওগুলো দেখো, অবশ্যই তোমাদের হেল্প করবে। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। বলছে ইন দ্য ইভেন্ট অফ দ্য আপার হাউস রিজেক্টিং আ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল পাসড বাই লোয়ার হাউস, তাহলে কি ঘটবে? বলছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল যদি দেখা গেলো একটা হাউস পাস করেছে আর একটা হাউস রিজেক্ট করেছে, এখানে বলে দিয়েছে
যে আপার হাউস মানে রাজ্যসভা রিজেক্ট করেছে, ওকে, যেটা কিনা লোয়ার হাউস মানে লোকসভা পাস করেছে, তাহলে কি ঘটবে? ওকে, আচ্ছা, তার কাছে যাওয়ার আগে না আমাদের আরেকটু আমি তোমাদের কয়েকটা কথা বলে দিই, শুনে রাখো। যে চারটে বিলের কথা বললাম, অর্ডিনারি বিল, মানি বিল, ফাইন্যান্স বিল, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল, দেখে রাখো। অর্ডিনারি বিলের ক্ষেত্রে দুটো হাউসই ইকুয়াল পাওয়ার এনজয় করে, ঠিক আছে, দুটো হাউসই ইকুয়াল পাওয়ার এনজয় করে, লোকসভা এবং রাজ্যসভা, ঠিক আছে, লোকসভা এবং রাজ্যসভা দুটো হাউসই ইকুয়াল পাওয়ার এনজয় করে। আচ্ছা, মানি বিলের ক্ষেত্রে দেখতে গেলে শুধুমাত্র লোকসভা ভেরি মাচ পাওয়ারফুল, এখানে রাজ্যসভার সকল কোনো ভূমিকা নেই, ঠিক আছে। ফাইন্যান্স বিল দুখানা টাইপ আছে, তো ডিটেলসে বলতে গেলে বড় হয়ে যাবে, তোমরা প্লিজ আরেকবার বলছি দেখে নিও ভিডিওটা, যেটার কথা আমি বললাম, তাহলে তোমরা বুঝতে পারবে। তো ফাইন্যান্স বিল তাই লোকসভাতেই হবে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলও তাই লোকসভা এবং রাজ্যসভা দুজনেই কিন্তু কি ইকুয়াল পাওয়ার এনজয় করে। কিন্তু দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন অর্ডিনারি বিল অ্যান্ড কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। কি ডিফারেন্স বলো তো? দেখো, অর্ডিনারি বিল যদি কোনো কারণে কোনো অর্ডিনারি বিল নিয়ে যদি দুটো হাউসের মধ্যে কোনো ডিবেট হয়, ঝামেলা তৈরি হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে প্রেসিডেন্ট জয়েন্ট সেশন ডাকতে পারে। ওকে, তাহলে অর্ডিনারি বিলের ক্ষেত্রে কি আছে? জয়েন্ট সেশন আছে। ওকে, জয়েন্ট সেশন আছে এবং ডাকবে কে? প্রেসিডেন্ট ডাকবে। এবং আর্টিকেল 108-এ ওই জয়েন্ট সেশনের কথা বলা আছে। এটা আমরা বড় করেছি ফ্রম অস্ট্রেলিয়া থেকে। ওকে, অস্ট্রেলিয়া থেকে। অস্ট্রেলিয়ার ক্যাপিটাল কি গো? ক্যানবেরা। মাথায় রেখো, WBCS মেন্স অলরেডি এসছে। আচ্ছা, মানি বিলের ক্ষেত্রে কি কোনো জয়েন্ট সেশনের ব্যবস্থা আছে? না, নেই। ফাইন্যান্স বিল টাইপ 2-তে আছে, টাইপ 1-এ নাই। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলও কিন্তু বাবা আমার নেই। তাহলে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলে কিন্তু কোনো জয়েন্ট সিটিং এর মামলা নেই, যেটা অর্ডিনারি বিলে ছিল। তাহলে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে যদি কোনো রকম কোনো ডিবেট হয়, ঝামেলা হয় দুটো হাউসের মধ্যে, তাহলে একটা হাউস যদি বিলটা পাস করে, অন্য হাউসে যদি বিলটা যায়, তাহলে সেই বিলটা কি হয়ে যাবে? নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে, ডেড হয়ে যাবে, ঠিক আছে, সেই বিলের কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে পুরো চারটের মধ্যে কোনটা হবে? দ্য বিল উইল হ্যাভ টু বি ড্রপড। ওকে, বিলটা ড্রপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। বলছে অন রিসিপ্ট অফ এ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল, ওকে, আফটার পাসিং বাই ইচ হাউস অফ দ্য পার্লামেন্ট দ্য প্রেসিডেন্ট। ওকে, 2018 সালের মেন্সের কোশ্চেন। বলছে দুটো হাউস থেকে বিলটা পাস হয়ে গেছে, কোনো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল, সেটা প্রেসিডেন্টের কাছে গেছে। ওকে, তোমরা জানো যে কোনো বিল তখনই অ্যাক্ট হয় যখন প্রেসিডেন্ট তাতে সম্মতি দেয়, ঠিক আছে। এবারে প্রেসিডেন্টের কাছে যখন কোনো বিল যায়, তখন প্রেসিডেন্টের কাছে মোটামুটি 3খানা অপশান তার হাতে থাকে। সে চাইলে বিলটাতে হ্যাঁ বলতে পারে, সে চাইলে বিলটাতে না বলতে পারে, সে চাইলে বিলটাকে রিকনসিডারের জন্য পুনরায় বা ফার্দার আবার পাঠাতে পারে। ওকে, কিন্তু বাবা দেয়ার ইজ এ শর্ত। কি শর্ত আছে বলো তো? 24th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল কবে? 1971-এ। আমি 3টে গল্প বলবো, 3টে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের কথা বলবো। মাথায় রেখো, যাই পরীক্ষা তুমি দাও না কেন, ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, 24th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এটা বলা হয়েছিল যে কোনো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল যদি প্রেসিডেন্টের কাছে যায়, তার কাছে কোনো চয়েস থাকবে না, হি মাস্ট গিভ হিজ অ্যাসেন্ট, ঠিক আছে, তাকে ওই বিলটাতে সম্মতি দিতেই হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে শ্যাল গিভ হিজ অ্যাসেন্ট, তো ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, বললাম বাকি দুটো অ্যামেন্ডমেন্ট, বাকি দুটো 24কে উল্টে দিলে হয় 42, 42nd, ওকে, যেটা হয়েছিল 1976-এ, আর একটা হয়েছে তোমার 44, যেটা হয়েছিল 1978-এ। এই দুটোতে কি হয়েছিল? দেখো, এইটাতে হয়েছিল 42nd হয়েছিল, এটা হয়েছিল ইন্দিরা গান্ধীর সময়, তখন প্রাইম মিনিস্টার ছিলেন। বলা হয়েছিল যে কোনো অর্ডিনারি বিল, হ্যাঁ, কোনো অর্ডিনারি বিল, দেখো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে তো আগে বলে দিয়েছে, তো বলছে কোনো অর্ডিনারি বিল যদি প্রেসিডেন্টের কাছে যায়, ওকে, সেক্ষেত্রেও তিনি সাইন করতে বাধ্য থাকবেন। এটা করা হয়েছিল থ্রু অ্যামেন্ডমেন্ট। কোন অ্যামেন্ডমেন্টে? বললাম 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। ওকে, পরে জাস্ট 2 বছর পরে যখন জনতা সরকার যখন ক্ষমতায় আসে, ঠিক আছে, তখন কি করলেন? প্রেসিডেন্টের যেই পাওয়ারটা, যেটা কাটেল করে দেওয়া হয়েছিল, খানিকটা রিস্টোর করা হলো। কি বলা হলো বলো তো? বলা হলো যে কোনো অর্ডিনারি বিল যদি প্রেসিডেন্টের কাছে যায়, 42nd কি করা হয়েছিল? তাকে অ্যাসেন্ট দিতেই হবে। এবারে বলা হলো যে তিনি একবার রিকনসিডারের জন্য পুনরায় পার্লামেন্টে পাঠাতে পারে।
বা পার্লামেন্ট বা লেজিসলেচারে পাঠাতে পারে, ঠিক আছে, একবার। কিন্তু ওই বিলটা যদি উইথ মডিফিকেশন বা উইথাউট মডিফিকেশন হোয়াট এভার ইট ইজ, যদি সেমভাবেও পুনরায় যদি প্রেসিডেন্টের কাছে যায়, দেন তাকে সেই সময় কিন্তু তাকে সম্মতি দিতেই হবে। তাহলে সেকেন্ড ইনস্ট্যান্সে হি মাস্ট গিভ হিজ অ্যাসেন্ট, কিন্তু ফার্স্ট ইনস্ট্যান্সে তিনি সম্মতি নাও দিতে পারে। ওই যে বিলটা রিকনসিডারের জন্য পাঠানো হলো না, এটাকে আমরা বলি কি সাসপেন্সিভ ভেটো, ঠিক আছে। আচ্ছা, বাকি তোমাদের মাথায় আসতে পারে যে হোয়াট অ্যাবাউট মানি বিল। মানি বিলটা তো আমি বলেছিলাম। দেখো, মানি বিল যদি প্রেসিডেন্টের কাছে যায়, তো মাথায় রেখো সে সমস্ত কিছু ভেটো দিতে পারে, চাপ নেই, কিন্তু তিনি সাসপেন্সিভ ভেটো দিতে পারবেন না। মানে তিনি বিলটাকে রিকনসিডারের জন্য তিনি পাঠাতে পারবেন না। তার কারণ কি? কারণ মানি বিল তার সম্মতি নিয়েই কিন্তু আবার লোকসভাতে উঠেছিল, ঠিক আছে, মাথায় রেখো, ভেরি মাচ ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেনে যাই। বলছে হুইচ অ্যামং দ্য ফলোইং আর্টিকেল is specifically excluded, okay, from the preview of the procedure of amendment as prescribed in article 368। তো বলছে এই চারটি আর্টিকেলের মধ্যে কোন আর্টিকেলটা আমরা অ্যামেন্ড করব না থ্রু 368 দিয়ে, ঠিক আছে, কোনটা করব না। তো সহজ করে যদি আমি বলি তাহলে এটা দাঁড়ায় যে নিচের কোন আর্টিকেলটাকে আমরা সিম্পল মেজরিটিতে পাস করব, ঠিক আছে। আচ্ছা চলো, তো আনসার হবে কি আর্টিকেল 369। ওকে, চলো একটুখানি বলে দিই। আর্টিকেল 54-এ কি আছে? আছে ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট। ওকে, আমি শর্টে PREZ লিখলাম। আচ্ছা, 55-এ কি আছে? ম্যানার্স অফ ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট। ওকে, ইলেকশনের ম্যানার। আর্টিকেল 214-এ কি আছে? এখানে আছে হাইকোর্টসগুলোর কথা। ওকে, আর আর্টিকেল 169-এ কি আছে গো? এটা কিন্তু WBCS প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন, যতটুকু আমার মনে পড়ে 2016 সালের প্রশ্ন ছিল। তো এখানে আছে ক্রিয়েশন অর অ্যাবলিশন অফ লেজিসলেটিভ কাউন্সিল অফ আ স্টেট, ঠিক আছে, ক্রিয়েশন অর অ্যাবলিশন অফ লেজিসলেটিভ কাউন্সিল অফ এ স্টেট। চলো আমি কোশ্চেনে রেখেছি, এরপরে এই সম্পর্কে আমরা আরো ডিটেলসে জানবো। চলো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, বাই দা ওয়ে একটা কথা মাথায় রাখো, এই যেই কটা আমি লিখলাম, হ্যাঁ, মানে 54, 214 বা 54, এইগুলোকে যদি অ্যামেন্ড করতে হয় তাহলে তার জন্য কিন্তু লাগবে কিন্তু 368, ঠিক আছে, কোশ্চেনেই কিন্তু বলে দেওয়া আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। আ চেঞ্জ ইন হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট রিকোয়ার ratification by the legislatures of not less than 1/2 of the states by resolution to that effect passed by those legislatures before the bill making provision for an amendment in the Constitution of India is presented to the President for assent। তো সোজা কথা, মোরাল অফ দ্য স্টোরি এটাই বলতে চেয়েছে, এটা যে নিচের কোন বিলটা আর্টিকেল 368 দিয়ে অ্যামেন্ড করা হবে না। আমি শুরুতেই বলেছিলাম না, আর্টিকেল 368 ক্লজ 1 আর আর্টিকেল 368 ক্লজ 2 দুটোর কথা বলেছিলাম। দেখো 368 আর একবার বলে দিচ্ছি, শুনে নাও। ক্লজ 1 যেটা শুধুমাত্র বোথ দ্য হাউসেস অফ দ্য পার্লামেন্ট, ঠিক আছে, শুধুমাত্র পার্লামেন্টে দুটো হাউসই 2/3 মেজরিটিতে সেপারেটলি পাস করালে বাস সেই বিলটা প্রেসিডেন্টের কাছে গেল, সই করলো, ঝামেলা মিটে গেল। কিন্তু 368 ক্লজ 2 মানেই কিন্তু দুটো হাউসকে সেপারেটলি পাস করাতে হবে, ঠিক আছে, তারপরে স্টেটগুলোর কাছে যাবে, যতগুলো স্টেট আছে অ্যাটলিস্ট হাফ নাম্বার অফ স্টেট, তাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলি সম্মতি জানাবে, তারপরে বিলটা প্রেসিডেন্টের কাছে যাবে, তবে তিনি সম্মতি দেবে, তবেই হবে। প্রসঙ্গক্রমে একটা কথা বলে রাখি, তোমরা মনে রেখো, কোনো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল স্টেট লেজিসলেচারে উত্থাপন হবে না, ঠিক আছে। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল সবসময়ের জন্য পার্লামেন্টেই উত্থাপন হবে এবং যে কোনো হাউসে উত্থাপন হতে পারে, কোনো চাপ নেই। ওকে, আচ্ছা, তাহলে এখানে বলেছে কি কোনটা 368 ক্লজ 2 আন্ডারে আসবে না। 368 ক্লজ 2 কথা মাথায় রাখবে, এটা যে যদি সেন্টার এবং স্টেট রিলেটেড কোনো মামলা থাকে, ঠিক আছে, তো সেখানেই মূলত আমরা কি করি 368 ক্লজ 2টাকে আমরা রাখি। যেমন ধরো 7 শিডিউল রিলেটেড যদি কোনো কিছু হয়, প্রেসিডেন্টের ইলেকশন রিলেটেড যদি কোনো কিছু হয়, কারণ তোমরা জানো প্রেসিডেন্টের ইলেকশনে কি লেজিসলেটিভ অ্যাসেম্বলির যারা ইলেক্টেড MLA যারা আছে তারা তো ভোট দিতে পারে, ঠিক আছে, চাপ নেই কোনো, তো সেক্ষেত্রেও হবে না। আচ্ছা দেখে নাও, তারপর ধরো আর্টিকেল 368 মানে কনস্টিটিউশনকে অ্যামেন্ড করার যে প্রসিডিওর আছে তাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, তার জন্যও কিন্তু আর্টিকেল 368(2) লাগবে, মাথায় রেখো যেই কথাগুলো বলছি। আচ্ছা, তো বলছি এনি লিস্ট ইন দ্য 7 শিডিউল, তো অবভিয়াসলি হবে, তো হবে না। আচ্ছা, দ্য প্রভিশন ফর আর্টিকেল 368
এটাও 368(2) লাগবে। আর্টিকেল 73 মানে এক্সটেন্ড অফ এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়ন, এটার জন্য আর্টিকেল 368 ক্লজ 2 লাগবে। লাগবে না যেটা আর্টিকেল 161 অ্যাবাউট দ্য পাওয়ার অফ দ্য গভর্নর টু গ্র্যান্ট পার্ডন। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো এর জন্য আর্টিকেল 368 ক্লজ 2 তে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, বাই দ্য ওয়ে একটা কথা বলে রাখি, তো এটা গভর্নরের কথা বলেছে যে গভর্নর পার্ডন করতে পারে আর্টিকেল 161। যদি প্রেসিডেন্টের পার্ডন বলতো আনসার কত হতো? আর্টিকেল 72। মাথায় রেখো। চলো, বলছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট শ্যাল অলসো বি রেটিফাইড বাই লেজিসলেচার্স অফ নট লেস দেন 1/2 of the states by a resolution if it is meant to make any changes in। তো আবারও বলছে যে কোনটার জন্য আর্টিকেল 368 ক্লজ 2 লাগবে না। ঠিক আছে, দেখো ফান্ডামেন্টাল রাইটস হবে না। কেন হবে না? এর জন্য শুধুমাত্র 368 ক্লজ 1 ফলো করলেই আমার হবে। ওকে, 368 ক্লজ 1 ফলো করলেই হবে। এটাও তাই 368 ক্লজ 1 ফলো করলেই হবে। এটাও তাই 368 ক্লজ 1 ফলো করলে হবে, বাট এটাতে হবে না। এর জন্য কি লাগবে বাবা? আর্টিকেল 368 ক্লজ 2। ঠিক আছে, মাথায় রেখো। চলো নেক্সট কোশ্চেনে যাই। An amendment of the Constitution of India for the purpose of creating a new state must be passed by, very good, very important। নতুন কোনো রাজ্য যদি আমরা তৈরি করতে চাই, আর্টিকেল 2 আর্টিকেল 3 আছে, তোমরা জানো সেই প্রভিশনগুলো আমি অলরেডি তোমাদের করিয়ে দিয়েছি পার্ট 1 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তোমরা পারলে দেখে নিও ভিডিওগুলো, সেখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এর জন্য কিরকম টাইপের মেজরিটি লাগে? দেখো, এর জন্য লাগে কিন্তু সিম্পল মেজরিটি। ঠিক আছে, আর কিসের জন্য লাগে? পার্ট 1, পার্ট 2, শিডিউল 1, শিডিউল 2, শিডিউল 5, শিডিউল 6। ঠিক আছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, তারপরে তোমার হচ্ছে কোনো অর্ডিনারি বিল পাস করার জন্য, হ্যাঁ, তারপর তোমার হচ্ছে বলো কোরাম ইন দ্য পার্লামেন্ট, এই যে 1/10 বলি, সেই কোরামের যদি কোনো চেঞ্জেস করতে হয় তার জন্য কি লাগবে? আমার সিম্পল মেজরিটি লাগবে। তো অবভিয়াসলি আ সিম্পল মেজরিটি ইন পার্লামেন্ট অ্যান্ড রেটিফিকেশন বাই নট লেস দেন হাফ অফ দ্য স্টেটস হবে না? তো হবে না। তো আনসার কি হবে তাহলে? সিম্পল মেজরিটি ইন পার্লামেন্ট। এবং এর জন্য যে আর্টিকেলটা ফলো করব দ্যাট ইজ আর্টিকেল 4। ঠিক আছে, আর এর সঙ্গে একটা কথা মাথায় রাখবো, এই জাতীয় কোনো বিল যদি কোনো রাজ্যের নাম চেঞ্জ করতে হয়, তার বাউন্ডারি চেঞ্জ করতে হয়, হোয়াট এভার ইট ইজ, আর্টিকেল 2 অ্যান্ড আর্টিকেল 3 রিলেটেড কোনো বিল সেটা কিন্তু প্রেসিডেন্টের সম্মতিক্রমেই কিন্তু পার্লামেন্টে উঠবে। ঠিক আছে, তাহলে আর একটা কি বিল ছিল যেটা প্রেসিডেন্টের সম্মতিক্রমে উঠেছিল? মানি বিলের কথা বলেছিলাম। আর একটা মাথায় রেখে দাও কষ্ট করে, দ্যাট ইজ বাজেট। ঠিক আছে, বাজেটও তাই প্রেসিডেন্টের সম্মতি নিয়েই কিন্তু পার্লামেন্টে ওঠে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। দ্য প্রভিশন of Article 368 of the Constitution of India as it stands today deals with, by the way, today কথাটা কেন বলেছে? কারণ দেয়ার ইজ এ হিস্ট্রি, একটা ইতিহাস আছে, শুনে রাখো বাবা। বিফোর 1967 মানে 67-এ গোলকনাথ কেস হয়েছিল, তোমরা জানো তো। গোলকনাথ কেসে ভার্ডিক্ট কি ছিল? ভার্ডিক্ট ছিল কি? যে পার্লামেন্ট ফান্ডামেন্টাল রাইটকে অ্যামেন্ড করতে পারে না, কারণ আর্টিকেল 368-এ পাওয়ার বলে কোনো টার্ম অ্যাড নেই। ঠিক আছে, তো পার্লামেন্টের কাছে কোনো পাওয়ার নেই টু অ্যামেন্ড দ্য ফান্ডামেন্টাল রাইট। আশা করি তোমাদের মনে আছে, বলেছিল না? কারণ ফান্ডামেন্টাল রাইটস আর ট্রান্সেন্ডেন্টাল ইন নেচার, এই কথাটাও বলা হয়েছিল। তো তারপরে মানে গোলকনাথ কেসের পরে, ওকে, গোলকনাথ কেসের পরে কি হয়েছে? মানে 1967-এর পরে একটা ফেমাস কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে ওয়ান্স এগেইন, দ্যাট ইজ 24th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ওকে, সেখানে কি বলা হয়েছিল বলো তো? সেখানে পাওয়ার, দ্য টার্ম পাওয়ার কথাটা অ্যাড হয়েছিল। এই যে দ্য প্রভিশন, এই যে পাওয়ার কথাটা অ্যাড হয়েছিল। ঠিক আছে, তো বিফোর 1971 আর্টিকেল 368-এ যেটা ছিল যে প্রসিডিওর টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন। ঠিক আছে, 24th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের পরে পার্লামেন্ট করলো কি? দ্য টার্ম পাওয়ার কথাটা অ্যাড করলো আর্টিকেল 368-এ। ঠিক আছে, তো এখন আমরা কি দেখি? পাওয়ার as well as procedure for amendment of the constitution। ঠিক আছে, মাথায় রেখো, ভেরি মাচ ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। হাউ ক্যান an amendment in a list in the 7th schedule of the constitution
অফ ইন্ডিয়া বি ইনিশিয়েটেড। ঠিক আছে, তো বলছে 7 শিডিউলে যদি কোনো কিছু থাকে তার যদি আমরা অ্যামেন্ড করতে চাই তাহলে সেটা কীরকম হবে। জিএসটির কথা মাথায় আছে, 101st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে আমরা জিএসটি এনেছিলাম, তো সেটা কিন্তু আর্টিকেল 368 ক্লজ 2 কিন্তু ফলো করা হয়েছিল। তো কী ছিল সেটাই, সেই প্রোটোকলটা কী ছিল বলো তো? মেজরিটি অফ দ্য টোটাল মেম্বারশিপ অফ দ্যাট হাউস, হবে কি হবে না? তারপর কি বলেছে? মেজরিটি অফ টোটাল মেম্বারশিপ অফ দ্যাট হাউস অ্যান্ড বাই এ মেজরিটি অফ নট লেস দ্যান 2/3 অফ দ্য মেম্বার অফ দ্যাট হাউস প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, হবে না? তারপরে কি আছে? আ মেজরিটি of the total membership of that house and by a majority of not less than 2/3 of the member of that house present and voting, and the amendment shall also be required to be ratified by legislature of not less than half of the states. Yes, আমি শুরুতেই যেটা আমি বলেছিলাম, ঠিক আছে, দিস ইজ দ্য রাইট আনসার। কারণ এটা, আচ্ছা স্যার একটা কি ভুল আছে দেখো, 2/3 আছে, এটা অ্যাকচুয়ালি হাফ হবে, ঠিক আছে, হাফ হবে, তো সি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেনে যাই। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস রিলেটেড টু আর্টিকেল 368 অফ দ্য কনস্টিটিউশন। ইউপিএসসির কোশ্চেন এটা, কি দিয়ে দেখা যায়, পাতি প্রশ্ন। বলছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল ক্যান বি পাসড অ্যাট এ জয়েন্ট সেশন অফ দ্য পার্লামেন্ট। অলরেডি বলেছিলাম না বাবা যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলে কি নেই, কোনো জয়েন্ট সিটিংয়ের মামলাই নেই, ঠিক আছে, কোনো জয়েন্ট সিটিংয়ের মামলাই নেই। একটা কথা মাথায় রাখবে যে সেই সমস্ত বিলে জয়েন্ট সিটিং হতে পারে যেই বিলগুলো সিম্পল মেজরিটিতে পাস হয়। আই রিপিট, আরেকবার বলছি, সেই সমস্ত বিলেই জয়েন্ট সিটিং হতে পারে যেই বিলগুলো সিম্পল মেজরিটিতে পাস হয়। সবার মতো এখানেও এক্সেপশন আছে, এক্সেপ্ট মানি বিল। মানি বিল সিম্পল মেজরিটিতে পাস হয়, বাট মানি বিলের জন্য কোনো জয়েন্ট সিটিংয়ের কোনো প্রভিশন নেই, ঠিক আছে, মাথায় রেখো। আচ্ছা, তাহলে এক একটা তো ভুল আছে, তাহলে এক যদি ভুল থাকে আর দেখার প্রয়োজন নেই, সি ইজ দ্য রাইট আনসার। তাও চলো একটুখানি দেখে নিই বাকি অপশানগুলো কেন ঠিক, দেখে নিই একটুখানি। বলছি ইট ইজ অব্লিগেটরি ফর দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া টু গিভ হিজ অ্যাসেন্ট টু আ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। ইয়েস, আমরা দেখেছি 24th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, বলেছিলাম না। টু অ্যামেন্ড 7 শিডিউল অফ দ্য কনস্টিটিউশন, রেটিফিকেশন অফ মোর দ্যান হাফ, ইয়েস এটাও লাগবে, এটা আর্টিকেল 368 ক্লজ 2 মামলা, ইয়েস ঠিকই আছে। আ প্রপোজাল টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন ক্যান অনলি বি ইন্ট্রোডিউস ইন হাউস অফ দ্য পিপল। হাউস অফ পিপল কাকে বলে? লোকসভাতেই বলে, তাই কি? তা তো নয়, যে কোনো হাউসে উঠতে পারে, আমি অলরেডি বলে দিয়েছি, চাপ নেই কোনো। চলো নেক্সট কোশ্চেনে যাই। বলছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট শ্যাল অলসো বি রেটিফাইড বাই লেজিসলেচার্স অফ নট লেস দ্যান 1/2 অফ দ্য স্টেটস resolution if it is meant to make any changes, any change। তো আবারও বলছি যে কোনটার জন্য হাফ অফ দ্য স্টেটের রেকমেন্ডেশনের কোনো প্রয়োজন নেই, মানে কোনটা 368(2) নয় আর কি, জানতে চেয়েছে, পাতি প্রশ্ন। ফান্ডামেন্টাল রাইট দেখেছি, আর্টিকেল 368 ক্লজ 1 যথেষ্ট, ডিউটিও তাই, আর্টিকেল 368 ক্লজ 1 যথেষ্ট, ডিপিএসপি 1 সেকেন্ড এটাও তাই, আর্টিকেল 368 ক্লজ 1, ঠিক আছে, হবে না কোনটা? স্পেশাল প্রভিশনস, ঠিক আছে, স্পেশাল প্রভিশন। চলো নেক্সট কোশ্চেনে যাই। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট? চলো এগুলো পড়ে নেবে, ঠিক আছে, তোমরা হয়তো অনেকে অনেক জানো, এটা সত্যি কথা, কিন্তু পড়ার সময় না কারেক্ট বলেছে নাকি ইনকারেক্ট বলেছে একটু চোখ দিয়ে দেখে নিও। অনেক সময় হয় কি বলো তো, ইনকারেক্ট দিয়েছে তো আমরা পড়ে নিই কারেক্ট, এবং প্রথম স্টেটমেন্টটা ঠিকও পাই আমরা, দুম করে দাগিয়ে গোল্লা ভাগিয়ে দিই, এরকম করো না, প্রচুর নেগেটিভ হওয়ার পসিবিলিটি থেকে যায়, ঠিক আছে। তোমরা যারা পুরনো তারা তো অবশ্যই জানো, যারা নতুন তাদেরকে বলছি, তো এখান থেকে সাবধান থেকো, ভালো করে পড়ে নিও, কোশ্চেনটা ভালো করে পড়ো, 4টে অপশান ভালো করে পড়ো, তারপর যেটা তোমার ঠিক মনে হয় করো, কিন্তু তাড়াহুড়ো করে কোশ্চেন পড়ো না, ঠিক আছে। চলো, তো বলেছে যে কারেক্ট স্টেটমেন্ট বলছে দ্য পাওয়ার অফ দ্য পার্লামেন্ট টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাজ এ কনস্টিটিউশনাল পাওয়ার, ওকে, ওয়াজ লেড ডাউন আন্ডার আর্টিকেল 368 বাই, আচ্ছা, তো বলেছে যে কোন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা বলা হলো যে এই যে পাওয়ার, এই যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট পাওয়ারটা, এটা পার্লামেন্টের একটা কনস্টিটিউশনাল পাওয়ার। দ্য টার্ম পাওয়ার মাথায় রাখো, কবে অ্যাড করেছিলাম আমরা, বলো কবে অ্যাড করেছিলাম? একটু আগেই বললাম, ইয়েস, দেখো 24th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে, পাতি প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ওকে। চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। ইন হুইচ কেস ডিড দ্য সুপ্রিম কোর্ট প্রোনাউন্স the judgment
for the first time that the basic structure of the constitution cannot be amended. ঠিক আছে, গুলি মারো, কোন কেস গুলি মারো, আগে প্রথমে আসো বেসিক স্ট্রাকচার কাকে বলে। বেসিক মানে কি? বেসিক মানে মুখ্য, স্ট্রাকচার মানে বৈশিষ্ট্য। তাহলে মুখ্য বৈশিষ্ট্য, প্রত্যেকটা মানুষের কিছু ইউনিক ফিচার থাকে না, যেখান থেকে আমরা ওই ব্যক্তিটাকে চিনতে পারি কি না? তার চুলের রং, গায়ের কালার, গলার ভয়েস, দেহের আকার থাকে না, যেখান থেকে আমরা কেউ ফোন করলে তার গলার ভয়েস শুনে তো আমরা বলতে পারি ও অমুক ব্যক্তি ফোন করেছে। তার মানে এটা তার একটা ইউনিক ফিচার, যেটা প্রত্যেকটা মানুষের নিজস্ব নিজস্ব বৈশিষ্ট্য, একটা মানুষকে আর একটা মানুষের থেকে আলাদা করে, ডিফারেন্সিয়েট করে, ঠিক তো? তেমনি আমাদের সংবিধানেরও এমন বেশ কিছু কিছু প্রভিশন আছে না বাবা, যেগুলো দেখে বোঝা যায় যে এটা ভারতের সংবিধান। আচ্ছা, আমি যদি তোমাকে এক্ষুনি বলি, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলেমলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া into a sovereign, socialist, secular, democratic republic and to secure all of its citizens justice, social, economic and political. আচ্ছা, শুনে কি মনে হচ্ছে যে স্যার তো আসলে ভারতের সংবিধানের প্রিঅ্যাম্বলটা পড়ে শোনাচ্ছে, ঠিক কিনা? তা তুমি আইডেন্টিফাই তো করলে যে আমি প্রিঅ্যাম্বল বলছি, কিন্তু আমি যদি চেঞ্জ করে দিই, ধরো সোভারেন বাদ দিলাম, সেকুলার বাদ দিলাম, তারপরে ইউনিটি, ইন্টিগ্রিটি, ফ্যাটার্নিটি সব বাদ দিয়ে দিলাম, তুমি চিনতে পারবে কি? তো অন্য দেশের কনস্টিটিউশন মনে হবে। তো ঠিক তাই আমাদের দেশের সংবিধানেও তেমনি ইউনিক কিছু ফিচার আছে যেগুলোকে চেঞ্জ করা যাবে না, যেটাকেই আমরা বেসিক স্ট্রাকচার বলেছি। বাই দ্য ওয়ে, এই বেসিক স্ট্রাকচারের কনসেপ্টটা কে দিয়েছে? পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, প্রেসিডেন্ট, কে দিয়েছে? তো এই কনসেপ্টটা দিয়েছে সুপ্রিম কোর্ট। কোন কেসে দিয়েছে সেটা জানতে চেয়েছে। এটা দিয়েছে ফেমাস কেশবানন্দ ভারতী কেসে। ঠিক আছে, আমি সেপারেটলি করাবো তোমাদের। দেখো, আমি কেসের উপরে বেশ কিছু ভিডিও রেখেছি, পারলে দেখে নিও। ইন ফিউচারে তোমাদেরকে আমি আরও প্রচুর কেস করাবো। এই সিরিজটা পুরো আমি শেষ করে দিই। আমি কথা দিলাম তোমাদেরকে পলিটিতে মেন্সে 90 পাইয়েই ছাড়বো, ঠিক আছে? WBCS এর মেন্সে 90 পেয়েই ছাড়বো তোমাদের, ঠিক আছে? তোমরা এই সিরিজটা পুরোটা ফলো করো। আমি চেষ্টা করছি যত ডিটেলসে সম্ভব আমি করানোর, ঠিক আছে? এবং বেশি লম্বা হয়ে গেলে তোমাদের ধৈর্য থাকবে না, তাই চেষ্টা করছি আর কি, যতটা না হলে নয়। তোমরা এগুলো রাইট ডাউন করো, ভালো করে দেখে যাও, পরীক্ষার আগে পড়ে যাও। আমি কথা দিলাম কোশ্চেন কমন পেতে বাধ্য। চলো, তো এই বেসিক স্ট্রাকচারের কনসেপ্টটা কেশবানন্দ ভারতী কেসে ভার্ডিক্ট হয়েছিল। কবে হয়েছিল বলো তো? এটাও ভেরি মাচ ইম্পর্টেন্ট। 24 এপ্রিল 1973। চিনে রাখো, ঠিক আছে? চিনে রাখো এইটা, কারণ 24 এপ্রিল দিনটাকে আমরা পঞ্চায়েতি রাজ ডে হিসাবেও সেলিব্রেট করি, ঠিক আছে? আর কেশবানন্দ ভারতী কেসের ভার্ডিক্ট হয়েছিল ওই দিনে। ভারতবর্ষের ইতিহাসে আমাদের কনস্টিটিউশনাল যে কটা বেঞ্চ আছে না, ওয়ান অফ দ্য লার্জেস্ট বেঞ্চ ছিল এই কেশবানন্দ ভারতীর বেঞ্চ। 13 জন বিচারপতি ছিল, এবং বিশ্বাস করবে না, এটাতে 7:6 অনুপাতে রায় হয়েছিল। মানে একটা ভোট যদি একটু এদিক ওদিক হয়ে যেত না, ভারতের সংবিধান অন্য কিছু হয়ে যেতে পারত, ঠিক আছে? তো সেখানেই প্রথম এই বেসিক স্ট্রাকচারের কনসেপ্টটা কয়েন করা হয়েছিল। কিন্তু তার মানে এই নয় যে বেসিক স্ট্রাকচারের যে সেন্সটা এখান থেকে শুরু হয়েছিল, তা কিন্তু নয়। তার জন্য আমাদেরকে একটু পিছিয়ে যেতে হবে, এই শঙ্করী প্রসাদ কেস থেকে পড়তে হবে, ঠিক আছে? বাই দ্য ওয়ে, আমি পরে তোমাদের কোনো দিন সময় পেলে নিশ্চয়ই গল্প করে শোনাবো। তো যেটা বলতে চেয়েছিলাম, যে সুপ্রিম কোর্ট তার নানান ভার্ডিক্ট দিতে গিয়ে যেইগুলোকে সে মনে করেছে যে এইগুলো বেসিক স্ট্রাকচারের পার্ট, সেইগুলো বেসিক স্ট্রাকচার হয়েছে। ওকে, এর কোনো সাংবিধানিক কোনো ভিত্তি নেই। ভারতের সংবিধানের কোনো ধারায়, কোনো পার্টে, কোনো শিডিউলে কোথাও বেসিক স্ট্রাকচারের কথা বলা নেই। বোঝা গেল? সুপ্রিম কোর্ট তার ভার্ডিক্ট দিতে গিয়ে কেশবানন্দ ভারতী কেস থেকে শুরু করেছে, এবং ইন ফার্দার আজও পর্যন্ত এই বেসিক স্ট্রাকচার প্রায় 30-35টার মতো লিস্ট আছে। ইন ফিউচারে সেই লিস্টটা আরও বাড়বে। তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম, যে শুধুমাত্র কেশবানন্দ ভারতী কেসেই যে লিস্ট ধরিয়ে দিয়ে বলেছে চলো এইগুলো বেসিক স্ট্রাকচার পার্ট, তা কিন্তু নয়, ঠিক আছে? তো সেখানে ওভার দ্য পিরিয়ড অফ টাইম, আজ থেকে 10 বছর 15 বছর বাদে এই নাম্বার অফ আইটেম কিন্তু আরও বাড়বে, ঠিক আছে? চলো, তো সেইগুলোকে আমরা অ্যামেন্ড করতে পারবো না। যেমন যদি আমি বলি যে আমাদের ফেডারেল স্ট্রাকচার, তাই না, আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, আমরা চাইলে কি অ্যামেন্ড করতে পারি? পারবো না। কেন পারবো না বাবা? তার কারণ এটা একটা বেসিক স্ট্রাকচারের পার্ট। রুল অফ ল আমরা চেঞ্জ করতে পারবো কি? যে আইনের শাসন যে বলি, আমরা পারবো না। প্রিঅ্যাম্বলে যে কি ওয়ার্ডগুলো বললাম, সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, ইউনিটি, ইন্টিগ্রিটি, ফ্যাটার্নিটি, এই কথাগুলো কি আমরা চেঞ্জ করতে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ এগুলো বেসিক স্ট্রাকচারের পার্ট। তো যেগুলো কিনা বেসিক স্ট্রাকচারের পার্ট, সেগুলোকে আমরা অ্যামেন্ড করতে পারবো না। পারবো না মানে পারবো না, ঠিক আছে? হুইচ ক্যানট বি ডান ডাইরেক্টলি, অলসো ক্যানট বি ডান ইনডাইরেক্টলি। যা সরাসরি করা যাবে না, তা বাঁকা পথেও করা যাবে না, ঠিক আছে? এটাকে কি বলে? দিস ইজ কল্ড ডক্ট্রিন অফ কালারেবল লেজিসলেশন, ঠিক আছে? চলো, তো এটা আশা করি তোমরা মাথায় রাখবে, খুবই ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কেসেস প্রম্পটেড দ্য পার্লামেন্ট টু এনাক্ট
24th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। পাতি প্রশ্ন, একটু আগেই বলে দিলাম আমি। বলছে কোন কেসের পরে পার্লামেন্ট 24th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করেছিল? মনে হচ্ছে না একদম পাতি, সত্যি পাতি প্রশ্ন। হলো 1967-এ গোলকনাথ কেস হলো। তো গোলকনাথ কেসের ভার্ডিক্টের পরেই কিন্তু পার্লামেন্ট কি করেছিল? 24th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করেছিল। তো গোলকনাথ কেস ইজ দ্য রাইট অ্যান্সার। কবে হয়েছিল আর একবার দিই, 1967। এগুলো তোমরা বারবার করে দেখবে, কারণ অনেক সময় হয় কি বলো তো, কেসগুলোতে কি ভার্ডিক্ট দিয়েছে সেটাও যেমন জানতে চায়, তেমনি প্যারালালি 4টে কেস দিয়ে বলে সাজাতে দেয় কোনটার পরে কে হবে। ঠিক আছে, শঙ্করী প্রসাদ কেস হয়েছিল 1951-এ। ওকে, কেশবানন্দ ভারতী কেস হয়েছিল 1973-তে। মিনার্ভা মিলস কেস হয়েছিল কবে? 1980-তে। ঠিক আছে, তো চলো ভালো থেকো। আর আমি কথা দিলাম তোমাদেরকে যে মেন্সে তোমাদের আমি 90 পাইয়েই ছাড়বো। ঠিক আছে, তোমরা পুরো সিরিজটা তোমরা প্লিজ তোমরা কন্টিনিউ দেখে যাও, নোট ডাউন করো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো।